নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটি। প্রথমেই বলি যে রবীন্দ্র পরবর্তী যে 3 বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা জানি, বাংলা কথা সাহিত্যকে গল্প, ছোট গল্প এবং উপন্যাস দিয়ে যারা সমৃদ্ধ করেছেন, তারা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, যারা একত্রে 3 বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত। এবং সেই 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বয়োজ্যেষ্ঠ বলে যাকে আমরা জানি তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপেক্ষিতা নামের যে গল্পটি তার প্রথম দিককার লেখা, সেটি লেখা হচ্ছে ওই কল্লোলের আবির্ভাবের ঠিক বছর 2 আগে। ফলে বিভূতিভূষণের সাহিত্য ক্ষেত্রে পদচারণা কল্লোলের কালেই বলা চলে। কিন্তু কল্লোল যেভাবে জীবনকে দেখেছে, জীবনের রক্ত মাংস মজ্জাকে যেভাবে দেখেছে, প্রেমকে যেভাবে দেহ সর্বস্বতার আড়ালে দেখতে চেয়েছে, জীবনের পঙ্কিলতাকে যেভাবে ছুঁতে চেয়েছে, বিভূতিভূষণ 20 শতকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোথাও যেন এই সমস্ত জটিলতাকে পেছনে ফেলে আমাদের একটা সব পাওয়ার জগৎ, একটা চিরন্তন, একটা ধ্রুপদী জগতে হাতছানি দিলেন। গ্রাম বাংলার প্রেক্ষাপটে তিনি সহজ সরল সুখ দুঃখের ছবিকে আমাদের সামনে আনতে চেষ্টা করলেন। রবীন্দ্রনাথ যে বলেছিলেন যে ছোট গল্প হচ্ছে ছোট ছোট সুখ দুঃখ নিয়ে লেখা, সেই ছোট ছোট সুখ দুঃখকে তিনি তার গল্পের মধ্যে আনতে চেষ্টা করলেন। এবং তিনি এক জায়গায় বললেন যে যেসব জীবন অখ্যাতির আড়ালে আত্মগোপন করে আছে তাদের কথা বলতেই হবে, তাদের সে গোপন সুখ দুঃখকে রূপ দিতে হবে। এই যে জীবন অখ্যাতির আড়ালে আত্মগোপন করে আছে, তাদের জীবনের কথা, তাদের সুখ দুঃখের কথা লিখবার যেন একটা তাগিদ থেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কলম ধরলেন। এবং সেই তাগিদ সত্যই আমরা উপলব্ধি করতে পারি তাঁর এই আলোচ্য পুঁই মাচা গল্পটির মধ্যেও। পুঁই মাচা গল্পটির বিষয়বস্তু কি না, গ্রাম বাংলার প্রেক্ষাপটে এই গল্প আসলে একটি নিম্নবিত্ত পরিবারকে তুলে ধরেছে, যে পরিবারের সদস্য সংখ্যা 5 জন। এই পরিবারের কর্তা হচ্ছেন সহায় হরি চাটুর্যে, তাঁর স্ত্রী অন্নপূর্ণা এবং 3 মেয়ে, ছোট মেয়ে রাধি, মেজ মেয়ে পুঁটি এবং বড় মেয়ে খেন্তি। এই খেন্তিকেই আমরা এই গল্পের নায়িকা বা কেন্দ্রীয় চরিত্র বলতে পারি। তাকে ঘিরেই গল্প আবর্তিত হয়েছে। আমরা দেখতে পাই এই মেয়েটির বর্ণনা দিতে গিয়ে আমাদের বিভূতিভূষণ বলছেন, বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও আগোছালো, বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত, সরু সরু কাঁচের চুড়িগুলা 2 পয়সা ডজনে একটি সেফটি পিন দিয়া একত্রে করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে বোধহয় প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। তো নিতান্তই নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে, যার সাজগোজ পোশাক আশাক বড়লোক বাড়ির মতো নয়, একদমই অনেকটা মানিয়ে নিয়ে তাকে চলতে হয়। মুখ ফুটে সে সবসময় কিছু চাইতেও পারে না, অত্যন্ত আগোছালো শ্বেত। কিন্তু মেয়েটি খুব সহজ সরল এবং সবথেকে বড় কথা, সে খেতে খুব ভালোবাসে। যদিও প্রশ্ন হচ্ছে যে সহায় হরি চাটুর্যের মতো একটি নিম্নবিত্ত পরিবারের কর্তা যিনি তার পিতা, তার পক্ষে কতটুকুই বা জুটবে যে সে ভালো মন্দ খাবে। ফলে গরিবের সংসারে সামান্য পিঠে পুলিও তার কাছে আনন্দের যেটুকু পাওয়া যায়, যেদিনে যেটুকু জোটে, তার মধ্যেই সে আনন্দ খুঁজে নেয়। এবং সেরকম একটি আনন্দের জায়গা হচ্ছে তার পুঁই শাক খেতে চাওয়া। খেন্তি পুঁই শাক খেতে বড় ভালোবাসে। আমরা দেখতে পাবো কেমন নাটকীয় ঢঙেই আমাদের বিভূতিভূষণ এনেছেন যে খেন্তি তার 2 বোনকে সঙ্গে নিয়ে পাড়া ঘুরে বেরিয়ে শেষ পর্যন্ত রায় কাকার থেকে কিছু পুঁই শাক জোগাড় করে আনে। যদিও প্রথমেই আমরা দেখতে পাবো যে সেই পুঁই শাক দেখে আমাদের অন্নপূর্ণা কীভাবে ক্ষিপ্ত হয়ে যান, কারণ সেই পুঁই শাক রান্না করার মতো নয়। দেখা গেছে তার ডালপালাগুলো একেবারেই হলুদ হয়ে গেছে, যাকে বুড়ো হয়ে যাওয়া বলে, ফেলে দেওয়ার মতোই। কিন্তু ছোট্ট মেয়েটি খেতে বড় ভালোবাসে, তাই সে সেই পুঁই শাকই সংগ্রহ করে আনে এবং গয়া পিসির থেকে কিছু কুঁচো চিংড়িও সে আনে। এবং লক্ষণীয়, গয়া পিসির থেকে যখন সে চিংড়ি নিতে চায় তখন সে প্রাথমিকভাবে দিতে চায় না, কারণ তার বাবার থেকে কিছু চিংড়ির দাম সে আগে থেকেই পায়। ফলে এই যে চেয়ে চিনতে ধার দেনা করে চলা একটি পরিবার, সেই ঘরের মেয়ে তার কি বেশি লোভ মানায়? কিন্তু সামান্য পুঁই শাক খেতে চাওয়া সে কি অন্যায়? দেখা গেল প্রাথমিকভাবে মা
তার উপর রেগে গিয়ে সেই পুঁই শাক ফেলে দিয়ে আসতে বললেন তার ছোট মেয়েকে। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের মন তিনি বোঝেন। ওই সামান্য পুঁই শাক খেতে চাওয়া কী বা পায় মেয়েটি, ফলে মা তাকে পুঁই শাক করে রান্না করে খাওয়ালেন এবং সেই শাক খেয়ে রান্না খেয়ে খেন্তির মুখের তৃপ্তি হাসি আমরা দেখলাম যেন একটি নাটকের পালার মতো আমাদের সামনে অভিনীত হচ্ছে। একটি নিম্নবিত্ত পরিবারের ছবিকে সামনে রেখে সেই পরিবারের মেয়েটির চাওয়া পাওয়ার জগৎটা কত সামান্যে সে খুশি হতে জানে। এই যে খেন্তিকে ঘিরে গল্প, এই গল্পের মধ্যে আরও এসেছে সমাজের কথা, সমাজের লোকনিন্দার কথা। খেন্তির বয়স কত, এটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বিভূতিভূষণ এক জায়গায় বলছেন 14-15 বছরের একটি মেয়ে। এই যে 14-15 বছরের একটি মেয়ে বিভূতিভূষণ যখন বলছেন, তখন আমাদেরকে বুঝতে হবে যে মেয়েটির বয়স আসলে 14-15। কিন্তু এই 14-15 বছর বয়স সেই বিংশ শতকে দাঁড়িয়ে বিবাহের পক্ষে তো উপযুক্ত বয়স বটেই গ্রাম বাংলার প্রেক্ষাপটে। ফলে আমরা জানি যে অল্প বয়সে তখন মেয়েদের বিয়ে হতো এবং সেই বয়সটুকু পেরিয়ে গেলে সেই মেয়েকে নিয়ে বাবা মাকে কতখানি সমাজের কাছে লোকনিন্দার মুখোমুখি হতে হয়। সমাজ তাকে একঘরে করে। আমরা দেখতে পাই চণ্ডী মণ্ডপে সহায়হরি চাটুর্যের ডাক পড়ে, কালীময় সেখানে সকলের সামনে স্পষ্টভাবে জানিয়ে দেয় মেয়ের এবার বিয়ে দিতে হবে। কারণ মেয়ে তার পক্ষে তো আমরা দেখতে পাবো যে সহায়হরি চাটুর্যের সমস্যা হলো যে এই মেয়ের অর্থাৎ খেন্তির পূর্বেও বিবাহ স্থির হয়েছিল। এই কালীময় বাবুই বিবাহ স্থির করে দিয়েছিলেন সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে এবং বিয়ের আশীর্বাদ পর্যন্ত হয়ে যায়। কিন্তু ছেলেটির কিছু বদনাম ছিল। বাবা হয়ে একটি দুশ্চরিত্র ছেলের হাতে মেয়েকে তো তুলে দিতে পারেন না, যতই তিনি অর্থনৈতিক দিক থেকে দুরবস্থার শিকার হন না কেন। মেয়ের ভালো তো তাকে ভাবতেই হবে। বিশেষত আমরা দেখেছি যে গল্পের মধ্যে মায়ের সঙ্গে কোথাও যেন একটা ভয়ের দূরত্ব মেয়ের আছে, কিন্তু বাবার সঙ্গে তার সহজ সম্পর্ক। তাই তো যে পরিবারে ভালো করে ঠিকমতো খাওয়া দাওয়া জোটে না, যে পরিবারটাকে ধার দেনা করে কাটাতেও হয়, সেই পরিবারের কর্তা সহায়হরি চাটুর্যে একটি শাবল হাতে নিয়ে মেয়েকে নিয়ে বনের মধ্য থেকে মেয়েটি আলুও চুরি করে আনে। বাবার সঙ্গে মেয়ের যেন একটা সহজ অন্তরঙ্গ সম্পর্ক আমরা দেখতে পাবো। তো যাই হোক, সেই মেয়েকে তো তিনি ভাসিয়ে দিতে পারেন না। তাই শেষ পর্যন্ত বিবাহ স্থির হলেও আশীর্বাদ হয়ে যাওয়া পর্যন্ত বিষয়টি এগিয়ে গেলেও তিনি শেষ পর্যন্ত সেই মেয়ের বিবাহ দিতে অস্বীকার করেন। কিন্তু গ্রাম বাংলায়, গ্রাম সমাজে তাকে একঘরে হবারও জোগাড় হতে হয়, কিন্তু তিনি বোধহয় খুব একটা এই বিষয়ে গুরুত্ব দিতে চাননি। কিন্তু শেষ পর্যন্ত তো তাকে একটা ব্যবস্থা করতেই হয়। এবং আমরা দেখি যে শহরের একটি ছেলের সঙ্গে, যার বয়স বেশ অনেকটাই হয়েছে, 40-এর কাছাকাছি তার বয়স, বা 40 পেরিয়েই গেছে, সেই ছেলেটি যার কিছু ইট কাঠ পাথর নানা কিছুর কারবার রয়েছে, টুকিটাকি অর্থনৈতিক দিক থেকেও সমৃদ্ধ, সেই ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ স্থির হয় এবং সেই বিবাহ শেষ পর্যন্ত দিতেই হয়। খেন্তি চলে যায় তার গ্রাম বাংলার প্রকৃতি মাকে ছেড়ে, গ্রাম বাংলার সেই চিরপরিচিত অভ্যস্ত জীবন ছেড়ে। এবং সেই চলে যাওয়ার প্রেক্ষাপটে আমরা দেখতে পেলাম যে গল্পের মোড় অন্যদিকে নিচ্ছে। এরপর আর ফিরে আসেনি খেন্তি তার বাবাকে তাকে দেখতে যাওয়ার কথা, আনতে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমরা দেখতে পাই এর মধ্যে ঘটনা অনেক দূর এগিয়ে গেছে। বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি তার শ্বশুর বাড়িতে অবহেলায় অনাদরে শেষ পর্যন্ত শ্বশুর বাড়ি থেকেও কিছুটা পরিত্যক্ত হয়েই শেষ পর্যন্ত তাকে মারা যেতে হয়। সে আর ফিরতে পারেনি তার গ্রামে। তো এই হচ্ছে গল্প। এবং আমরা দেখতে পাবো গল্পের শেষে খেন্তি বাড়ির উঠোনে যে পুঁই গাছের চারাটি লাগিয়ে দিয়ে গিয়েছিল সেটি কিন্তু বেঁচে ছিল। এবং সেই গাছের চারাটির দিকে যখন আবার একটি পৌষ মাসে পিঠে পার্বণের দিনে পিঠে খেতে দিয়েছেন মেয়ের দিকে অন্নপূর্ণা, দুই মেয়েকে, তখন তাদের একত্র উপস্থিতিতে আমরা দেখতে পাবো যেন সমস্ত আলোটা গিয়ে পড়েছে সেই পুঁই গাছের দিকে, যে পুঁই গাছটি মাচার উপর দারুণ বেড়ে উঠেছে, যেন খেন্তির আশা আকাঙ্ক্ষা লোভ লালসার প্রতীক হয়ে তার স্মৃতিচিহ্ন বহন করছে এই পুঁই গাছটি। তো এই হচ্ছে গল্প। এখন এই গল্পের নামকরণ কেন পুঁই মাচা দেয়া হলো, পুঁই গাছটিকে কেন গুরুত্ব দেওয়া হলো? আসলে বিভূতিভূষণের গল্পে গ্রাম বাংলা প্রকৃতি তারা মানুষ থেকে বিচ্ছিন্ন নয়। প্রকৃতি এবং মানুষের এক সহজ সম্পর্ককে সেখানে দেখানো হয়েছে। প্রকৃতি সেখানে হয়ে উঠেছে মানুষের ছায়াস্বরূপ। তাই এই গল্পে খেন্তি যে পুঁই গাছ ভালোবাসত, পুঁই শাক ভালোবাসত, সেই পুঁই শাক
রান্না করাকে ঘিরে পরিবারে কত মা অন্নপূর্ণার সঙ্গে তার কত ঝগড়াঝাঁটি, সেই সামান্য চা পাওয়ার জগৎটা, অর্থাৎ পুঁই শাক যে খেতে ভালোবাসে সেই খেন্তি মারা গেছে, কিন্তু সাত করে সে যে পুঁই গাছটি লাগিয়েছিল সে তো বেঁচে আছে। খেন্তির ভালোবাসার সামগ্রী, তার লোভের সামগ্রী যে পুঁই গাছ, খেন্তির অনুপস্থিতিতে তার লাগানো চারা গাছটি যখন বেড়ে ওঠে, যখন সে নিজেকে সজীবতায় ভরিয়ে তোলে, তখন কোথাও যেন আমাদের মনে হয় যে এই পুঁই গাছ যেন খেন্তিকে যেন বহন করে, খেন্তির স্মৃতিকে বহন করে। খেন্তি যেমন পুঁই শাককে ভালোবাসত, পুঁই শাক রান্না সে খেতে ভালোবাসত, তার লোভের সামগ্রী ছিল এই পুঁই শাক, তেমনি সেই পুঁই গাছ যখন আজ বেড়ে উঠেছে, তখন সেই পুঁই গাছ যেন খেন্তির সেই লোভ লালসার প্রতীক হয়ে যেন বেঁচে থাকার লোভ নিয়ে সে শত অযত্নেও কেমন করে প্রকৃতির শিশির বৃষ্টি এই সব কিছুতে পরিপুষ্ট হয়ে সে নিজেকে বাড়িয়ে তুলেছে। তার যে তাকে লাগিয়ে দিয়ে গেছে সেই খেন্তির মতোই, তার লোভ লালসার মতোই সেও যেন বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার জন্য সেই গাছটার যেন এক অদম্য তাগিদ, লোভ। তাই তো কেউ তার দিকে গুরুত্ব না দিলেও সকলের অযত্নেও সে কিন্তু বেঁচে থাকে খেন্তির স্মৃতি নিয়ে। এই যে গাছেরা, প্রকৃতি খেন্তির স্মৃতি বহন করছে, খেন্তি যেন তার মধ্যে বেঁচে আছে। আসলে বিভূতিভূষণ মনে করেন যে মানুষের কখনো মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায় না। সত্তা, আত্মা, এই পৃথিবী গাছপালার মধ্যে শেষ পর্যন্ত লীন হয়ে যায়। এই সব কিছুর মধ্যেই সে নিজের অস্তিত্বকে রক্ষা করে। ফলে খেন্তি মারা গেলেও তার স্বাদ, তার লোভ, তার আশা আকাঙ্ক্ষা, তার এক টুকরো ভালোবাসার প্রতীক হয়ে যেন এই পুঁই শাক এবং পুঁই গাছের চারাটি বেড়ে উঠে, তাকেই যেন, তার স্মৃতিকেই যেন সকলকে মনে করিয়ে দেয়। ফলে এই গল্পের নামকরণ খেন্তির নামে হতে পারে না, খেন্তির স্বাদের, তার এক টুকরো ভালোবাসার যে পরিচয় পুঁই গাছ, সেই পুঁই গাছকেই যেন প্রতীকী আবেদনে এখানে আনা হয়েছে, খেন্তির স্মৃতির চিহ্ন করে কিংবা খেন্তির আশা আকাঙ্ক্ষার প্রতীক করে। এছাড়া এই গল্পের অন্যান্য যে চরিত্রগুলোর কথা আমাদেরকে বলতে হয়, তার মধ্যে অন্নপূর্ণার কথা বলতে হয়। আমরা জানি যে কল্লোলের কালে পদচারণা করলেও আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর গল্পে যে নারীদের এঁকেছেন, সেই নারীর চরিত্র চিত্রণে সেখানে আমরা দেখব যে সেখানে যৌনতা নেই, সেখানে কামনা বাসনার প্রকাশ নেই। তার নারীরা কিছু প্রত্যাশা করে না, তারা শুধু দিতে জানে। এবং সেই নারীদের মধ্যেও প্রেম ভালোবাসাময় নারী অপেক্ষা, অর্থাৎ যাকে আমরা প্রেম বলতে পারি, লাভ বলতে পারি তথাকথিতভাবে, সেই জায়গা থেকে সরে এসে বরং যাকে বলা যেতে পারে যে স্নেহ ভালোবাসা, নারী শুধু উজাড় করে স্নেহ ভালোবাসা দিতে পারে, তার মধ্যে বাৎসল্য রসের অফুরন্ত উৎস রয়েছে। সেই জননী সত্তা নারীর, সেই সত্তা বিভূতিভূষণ বেশি করে খুঁজেছেন। তো এই গল্পেও আমরা দেখতে পাবো যে সেই জননী সত্তার প্রতীক রূপে এই অন্নপূর্ণাকে হাজির করা হয়েছে। তার নাম অন্নপূর্ণা। অন্নপূর্ণা তো সেই যে যার ঘরে কখনো অন্নের অভাব হয় না। ফলে আমাদের মনে হতে পারে যে সহায়হরি চাটুর্যের স্ত্রী রূপে তাঁর এই নামকরণ কি একটু ব্যঙ্গাত্মক হলো? না, অন্নপূর্ণা তো শুধু যার ঘরে অন্নের অভাব হয় না সে নয়, বরং অন্নপূর্ণা সে যে শত অভাবের মধ্যেও একটা পরিবারকে নিজের কাঁধে নিয়ে চলতে পারে, শত অভাবের মধ্যেও সকলকে স্নেহের ভালোবাসায় আগলে রাখতে পারে, এবং শত অভাবের মধ্যেও যে মানিয়ে নিয়ে চলতে পারে, সকলের মুখে অন্ন তুলে দেবার জন্য যাকে ভাবতে হয়, যোগাযন্তি করতে হয়, সেই তো অন্নপূর্ণা। ফলে তাঁরই নামকরণ তো সার্থক। আর সন্তানকে ঘিরে তার ভালোবাসার প্রকাশও তো আমরা দেখতে পাই। সে চিরকালের মায়ের প্রতীক। খেন্তিকে ঘিরে তার কখনো কখনো রাগ, ক্ষোভ প্রকাশ পেয়েছে, কিন্তু একটি দরিদ্র পরিবারের সর্বময় কর্তৃরূপে তাকে তো তার মধ্যেই প্রকাশ থাকা স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পাবো খেন্তিকে সে কতখানি ভালোবাসে। খেন্তি যখন বিয়ে হয়ে যাওয়ার পর সে পালকিতে করে চলে যাচ্ছে, আমাদের মনে পড়বে সেখানে তার সম্পর্কে বলতে গিয়ে বিভূতিভূষণ বলছেন যে আমাদের অন্নপূর্ণার মনের কথা। তাঁর এই অত্যন্ত আগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাঁর বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? এই যে খেন্তিকে কি ঠিক অপরে বুঝিবে, খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে, এই কথা বলছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কার ভাবনায়? না, আমাদের অন্নপূর্ণার ভাবনায়। তার মানে খেন্তিকে সকলে বুঝবে না,
এই যে আগোছালো মেয়েটি সহজ সরল নিতান্তই, সবসময় সে চাইতে জানে না, অথচ সে খেতেও ভালোবাসে, কিন্তু তার লোভ বেশি নয়, খুব সামান্যই সে সন্তুষ্ট হয়, সামান্য পুঁইশাকে সে সন্তুষ্ট হয়। কিন্তু এই খেন্তিকে কি তার অপরিচিত শ্বশুর বাড়ির কেউ বুঝবে? আমরা তো দেখলাম মায়ের সেই মন সত্যি বাস্তবে তাই হয়েছে। খেন্তিকে কেউ বোঝেনি। তার বসন্ত হলে এক দূর আত্মীয়ের বাড়িতে তাকে ফেলে দিয়ে আসা হয়। এই যে মেয়েটি প্রায় জলে ভেসে গেল, মায়ের মন কিন্তু আগে থেকেই সেটা বুঝতে পেরেছিল। এবং অপরে ঠিক বুঝবে এই প্রশ্নচিহ্নের মধ্য দিয়ে আসলে বিভূতিভূষণ তো বলতে চাইছেন যে খেন্তিকে যদি কেউ বোঝে, সে তার মা অন্নপূর্ণাই বোঝে। ফলে অন্নপূর্ণা এই ছোট গল্পে স্বল্প পরিসরেও যেন বিদ্যুৎ চমকের মতোই তার চরিত্রের একটা দিককে, শাশ্বত মাতৃত্বের রূপটিকে বিভূতিভূষণ এঁকে দিয়েছেন। আর বাকি থাকে সহায় হরি চাটুর্যের কথা। সহায় হরি চাটুর্য একজন আদর্শ পিতা। মেয়ের ভালো মন্দই তাকে দেখতে হয়, তাই দুশ্চরিত্র ছেলের সঙ্গে আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও তিনি মেয়ের বিয়ে দেন না। কিন্তু শেষ পর্যন্ত গ্রাম সমাজের দিকে তাকিয়ে মেয়েকে তাকে বিয়ে দিতেই হয়। আমরা দেখেছি পাড়ার চণ্ডী মণ্ডপে যখন তার ডাক পড়ে, তখন সে মেয়ের বয়স কমাতে শুরু করে। 14-15 বছরের মেয়েটিকে সে 13 বছরের বলেই পরিচয় দেয়। অর্থাৎ আর কিছুদিন থাক না মেয়েটি, উপযুক্ত পাত্র ছাড়া মেয়েকে বিয়ে দিয়ে দিতে কোনো বাবাই তো চান না। সেই শাশ্বত পিতৃ হৃদয়ের কথা সহায় হরি চাটুর্যের মধ্যে আছে। আর যে দিকটি উঠে আসে তার নাম সহায় হরি। সত্যিই তো, যে বাবাকে ধার দেনা করে সংসার চালাতে হয়, কুঁচো চিংড়ির দাম যার বাকি থাকে আমাদের গয়া পিসির কাছে, সেই মানুষটার নাম যখন সহায় হরি হয়, অর্থাৎ যার অর্থ নেই, হরিই তো তার সহায়, তো সেই দিক থেকে তার নামটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তো এই সামগ্রিকভাবে দেখতে গেলে আমরা বলতে পারি যে বিভূতিভূষণের গল্পের জগৎ অনেকটা যেন রবীন্দ্রনাথের সেই ছুটি কিংবা তাঁর সুভার মতো গল্পের যে গ্রাম বাংলার প্রেক্ষাপটের মানুষজন যাদেরকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করা যায় না, কতকটা যেন সেই ধরনটাকে, সেই পথটাকেই অনুসরণ করে বিভূতিভূষণ তার নিজস্ব জগৎ বা পরিসর তৈরি করেছেন। আমাদের তো এও মনে পড়ে যে গ্রাম বাংলা থেকে বিচ্ছিন্ন করার পর আমাদের ছুটি গল্পের রবীন্দ্রনাথের ফটিকের কি দশা হয়েছিল, সে আর গ্রামে ফিরে আসতে পারেনি, জ্বরের মধ্য দিয়ে তার মৃত্যু হয়। আমরা দেখেছিলাম সুভাকে গ্রাম থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়ার পর, বিবাহের পর সেও এক নিতান্ত অবহেলা অনাদরের পাত্র হয়ে ওঠে। এই যে প্রকৃতির সন্তান যারা, তাদেরকে গ্রাম থেকে বিচ্ছিন্ন করলে তাদের যেন আর কোনো অস্তিত্ব থাকে না। জলের মাছকে ডাঙায় তুললে যেমন দশা হয় তেমনটাই হয়। এই গল্পও কি খুব একটা আলাদা? খেন্তিকে গ্রাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তাকেও কিন্তু বিয়ে দেওয়া হলো শহরের ছেলের সঙ্গে, এবং শেষ পর্যন্ত সে আর গ্রামে ফিরতে পারল না। বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিল, বাবাকে ফিরিয়ে আনতে বলেছিল একবার, অন্তত আবার একবার তাকে ফিরিয়ে, অর্থাৎ তার গ্রামে নিয়ে যেতে। কিন্তু আমরাও তো দেখলাম খেন্তিও শেষ পর্যন্ত বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাহলে কি সেই একই ধারা নয় যে প্রকৃতির সন্তান যারা, যে সন্তানগুলো, যে মানুষগুলো প্রকৃতির ছায়ার মতোই, তাদেরকে তার ছায়া থেকে, কায়াকে যেমন বিচ্ছিন্ন করলে তার কোনো অস্তিত্ব থাকে না, তেমনভাবেই যেন এই গল্পের খেন্তিকেও সেই ফটিকের মতোই, ছুটি গল্পের কিংবা সুভার মতোই গ্রাম সমাজ থেকে আলাদা করা যায় না। তাই তো গ্রাম সমাজ থেকে তাকে আলাদা করতে গিয়ে আমরা দেখলাম তার অপমৃত্যুর কথা, অপমৃত্যুর ট্র্যাজিক আবেদন, যেখানে তার মৃত্যুর পর তার লাগিয়ে যাওয়া গ্রাম বাংলার প্রেক্ষাপটে তার নিজস্ব বাড়ির উঠোনে তার পুঁইশাকটি শেষ পর্যন্ত তার স্মৃতি বহন করে। প্রকৃতি কাউকে ভোলে না, প্রকৃতির মধ্যেই মানুষ বেঁচে থাকে। বিভূতিভূষণের পুঁইমাচা সেই আবেদনেই সার্থক, তার নামকরণ ব্যঞ্জনাবহ। আজকের আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।